রাজনৈতিক অস্থিরতায় সংকটে পোশাক শিল্প, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রপ্তানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজিএমইএর। 7,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জড়িত 16 প্রতিষ্ঠান এবং 21 প্রভাবশালী। সিআইডির তথ্য, অর্থ উদ্ধারের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ। বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট, কেন্দ্রীয় টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে ঢোকেন টার্গেট ফ্ল্যাটে, শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে হাতিয়ে নিতেন স্বর্ণালংকার টাকা, পুলিশের জালে 40 মামলার আসামি তানিয়া। এবং জলবায়ু ক্ষতিপূরণে অর্থ দয়া নয়, ক্ষতিগ্রস্তদের অধিকার, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় ফলাফল নিয়ে শঙ্কা। ব্রাজিলে COP30 সম্মেলনের বাইরে আদিবাসীদের বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্প। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাঝেও। তবে উৎপাদন ও রপ্তানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে দাবি মালিকপক্ষের। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কয়েকদিন ধরেই বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকরা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নেগেটিভ থাকবে, আরও নেগেটিভ হবে। প্রথম কারণ হচ্ছে যে এখনও একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এখনও আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু এখনও কাটেনি। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছুটা যখন শঙ্কা কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বিনিয়োগকারী বলেন বা আমাদের বায়াররা বলেন, তারা কিন্তু ভিজিটে আসতে চায় না। এদিকে বাংলাদেশ থেকে পোশাক ও অন্যান্য পণ্য ক্রয় করে এমন কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এখনও নির্বাচিত কোনো সরকার গঠিত হয়নি। এ কারণে নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণের বিষয়ে আমরা আপাতত অপেক্ষা করছি। বর্তমানে পণ্য পরিবহন ও কারখানা পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রতিদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দিনের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজনৈতিক সংকটের কারণে টানা 3 মাস ধরে কমছে দেশের সার্বিক পণ্য রপ্তানি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক সহ রপ্তানি সংশ্লিষ্ট খাতগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে মালিকপক্ষ মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে 13% বেশি। ইউরো স্টেটের পরিসংখ্যানে এমন তথ্য মিললেও বিজিএমইএর দাবি, রফতানির পরিমাণ বাড়লেও গড়ে 2% বেশি কমেছে প্রতি ইউনিট পোশাকের দাম। চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি 7.14% বেড়েছে। এ সময় ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি 13.17% বেড়ে দাঁড়িয়েছে 15.26 বিলিয়ন ইউরোতে, যা 2024 সালের একই সময়ে ছিল 13.49 বিলিয়ন ইউরো। যুদ্ধ, মার্কেট স্থগিত হইয়া অনেক অর্ডার ডেফার্ড হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে অনেকবার ক্যান্সেল করে ফেলছে, এটা দেখে আমি পরে কি করা যায় এইটা। আর যেহেতু আমরা ডে নাইট করে জুলাই অগাস্টের কাজ আমরা করে আগে দিয়ে দিয়েছি, তো জুলাই অগাস্ট অবশ্য অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ, খালি আমি জানি এগুলো বন্ধ হচ্ছে। তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম-এর হিসাব, এ সময় রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে, বিশেষ করে চীন বা ভারতের তুলনায়। এবং সেই কারণে হয়তো আমাদের মূল রপ্তানি পণ্যগুলো আরও কিছুটা আগামী মাসগুলোতে সুবিধা পেতে পারে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার, ইউএস ট্যারিফের জন্য মার্কিন বাজারে পণ্যের উচ্চ মূল্যে কারণে কিন্তু ভোক্তার চাহিদা কমে গেছে। ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন। ইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি 9.86% বেড়ে ঠেকেছে 19.77 বিলিয়ন ইউরোতে। বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া।
তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় 10% পড়ে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং অনুসন্ধান ও তদন্তে গত এক বছরে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের তথ্য পেয়েছে সিআইডি, যার মধ্যে প্রায় 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। রংধনু, বিএসবি গ্লোবাল, ইউনিক সহ 16 প্রতিষ্ঠান ও সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী এবং সাইফুজ্জামান চৌধুরী সহ 21 প্রভাবশালীকে অভিযুক্ত করা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের মামলায়। টিআইবি বলছে, অর্থ উদ্ধারের পাশাপাশি জোর দিতে হবে পাচার প্রতিরোধেও। মাসুদুর রহমানের রিপোর্ট। 40 লাখ 50 লাখ টাকাও দিছে, এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে ওটাও ক্লোজ। চলে গেছে তো গেছে, মাল জিনিস লয়ে তারা আর আসে নাই। সহজেই বিদেশে উচ্চশিক্ষা এমন প্রলোভন দেখিয়ে 1993 সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের পর থেকে লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে ওটাও ক্লোজ। চলে গেছে তো গেছে, মাল জিনিস লয়ে তারা আর আসে নাই। পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে 141 জন শিক্ষার্থীর প্রায় 13 কোটি টাকা আত্মসাৎ করেছে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার, তার স্ত্রী সন্তান সহ অজ্ঞাত 5 জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডির তদন্তে। জানা যায় গত 30 বছরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন বাশার। দৃশ্যমান সম্পদের হিসাব মেলে 47 কোটি টাকার। কেউ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকাও দিছে। আপনি এই টাকাগুলো লয়ে মানুষের কত কষ্টের টাকা, অনেকের ডকুমেন্টসই নেই। বারিধারার 3টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। তারই একটি এই প্লট। 122% এই প্লট সম্প্রতি ক্রোক করেছে আদালত। বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি 2 দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে 7.5 একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় 57 কোটি টাকা। এখানেই শেষ নয়, এসব জমি আবার 3টি ব্যাংকে দেখিয়ে মোট 870 কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষ বেশিরভাগ টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রোক করা হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি, যমুনা ফিউচার পার্কের 1 লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনু গ্রুপের রফিকুল ইসলামের 13 ব্যাংক হিসাবের 17 কোটি টাকা ফ্রিজ করা হয়। প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিম সহ 21 জনের বিরুদ্ধেও তদন্ত করছে সিআইডি, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আগের রেজিমের অনেক যারা প্রভাবশালী ছিলেন, যাদের হিউজ ক্লাউড ছিল সোসাইটিতে, অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে, ইনকোয়ারি হচ্ছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পলিটিক্যালি নিউট্রাল লোক তারাও আছে। তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে যদি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে আমরা সিআইডির কাজ দ্বারা, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সিআইডি বলছে, গত 1 বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক গ্রুপ, অরবিটালস, ক্যাথারিক্স ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঁচপুর, অটামলুপ অ্যাপারেলস, আহমেদিয়া মাল্টিপারপাস সহ 16টি প্রতিষ্ঠানের মাধ্যমে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। প্রতিনিয়তই কাজ করতেছে। আমাদের পাইপলাইনে আরও অনেক মামলা আছে। মানি লন্ডারিংয়ের মতো একটা ঘোরিত অপরাধ করে ক্ষতি সাধন করতেছে। তাদের প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিআইবি বলছে, বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ, অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক পারস্পরিক আইনি সহায়তা
টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ধর্মঘট ডেকেছেন বরিশালের পরিবহন শ্রমিকরা। সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকে বাস কাউন্টারে যাত্রীদের ভিড় থাকলেও ছেড়ে যায়নি অভ্যন্তরীণ বা দূরপাল্লার কোনো বাস। ঝুঁকি নিয়ে 3 হুইলারে মহাসড়কে চলাচল করছেন যাত্রীরা। উঠেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। পরিবহন শ্রমিকরা বলছেন মালিক সমিতির সিদ্ধান্ত নিলেই শুরু হবে বাস চলাচল। এদিকে শনিবার রাতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক সংঘর্ষে গুরুতর আহত হয়ে বিএম কলেজের 8 শিক্ষার্থী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন তো পরিবহন পাচ্ছি না, বাংলা যাবো কি জন্য কি যাবো, চেষ্টা আছে, কোনো গাড়ি তো নেই, সব বন্ধ, ফিরে যাচ্ছি, সব ভাঙচুর বন্ধ করে দিচ্ছে। বিআইটিসি চলতেছে, সিরিয়াল দিয়ে টিকিট নেই, বিয়েতে যাওয়া সম্ভব না। ঢাকা যাবো কইরা, এখন বাসায় ফিরে যাচ্ছি। বর্তমানে বন্ধ আছে গাড়ি, যে যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা পাচ্ছি না। এই মুহূর্তে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে, এই টার্মিনাল থেকে কোনো অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস চলাচল করছে না, ফলে দূরপাল্লা এবং অভ্যন্তরীণগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় হাফ ভাড়া দেয়া না দেয়াকে ঘিরে বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে প্রথমে এখানকার শ্রমিকদের সাথে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বে প্রথমে বাকবিতণ্ডা, পরে হামলা, পাল্টা হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে এবং গত রাতে এই টার্মিনালে থাকা সকল বাস ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন এখানকার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। অন্যদিকে শিক্ষার্থীরা তারা দাবি করেছেন তাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে শ্রমিকরা তাদের অন্তত 30 জন শিক্ষার্থীকে গুরুতর আহত করা হয়েছে। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেলে 8 শিক্ষার্থী, বিএম কলেজের 8 শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। কিছুক্ষণ আগেই বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তিনি গণমাধ্যম কর্মীদের কাছে দাবি করেছেন প্রায় 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের প্রায় 200 বাস ভাঙচুর করা হয়েছে এবং টার্মিনালে থাকা সকল কাউন্টার লুটপাট করার তারা অভিযোগ এনেছে। মনোয়ার হোসেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। অন্যদিকে এই ঘটনা গতকালকে শনিবার সন্ধ্যার যে উত্তপ্ত রণক্ষেত্র তৈরি হয়েছিল বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ এলাকা, হামলা পাল্টা হামলার ঘটনার অভিযোগ আমরা পেয়েছি এবং প্রায় 2 ঘন্টা এই সামনের যে সড়ক, নথুল্লাবাদের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ চালায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী পুলিশের হস্তক্ষেপে মহাসড়কটি ছেড়ে দিয়ে আন্দোলনকারীরা সরে গেলেও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস গতকালকে রাত থেকেই চলছে না, আজকে সকাল থেকেও চলছে না। আমরা বহু যাত্রীদেরকে এখানে আসতে দেখছি অভ্যন্তরীণ এবং দূরপাল্লার, তারা বিকল্প পথে যাবার চেষ্টা চালাচ্ছে। ছবি যেটি দেখছেন এটি আসলে গতকালকে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ছবি দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিভাবে ভাঙাচোরা অবস্থায় এখানে রয়েছে। যেটি বলছিলাম যে নথুল্লাবাদ থেকে কোনো যাত্রী যেতে না পারায়, এই দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ বাসে যেতে না পারায় তারা বিকল্পভাবে এখন মাহেন্দ্রাতে বা অটো সিএনজিতে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কুয়াকাটা বরগুনা থেকে বাস আসছে, ঢাকামুখী হচ্ছে, সেই সমস্ত বাসেও বিকল্পভাবে যাচ্ছে। আমরা এই ভিতরে হচ্ছে টার্মিনালের জায়গাটি, এটি হচ্ছে নথুল্লাবাদের টার্মিনাল এলাকা। এই টার্মিনালের ভিতরেও যতগুলো কাউন্টার রয়েছে প্রত্যেকটা কাউন্টারই আসলে ভাঙা রয়েছে। এখন পর্যন্ত থমথমে অবস্থা। সকাল এখন 10টা বাজে, 11টার সময় বিএম কলেজের শিক্ষার্থীরা সেখানে আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা করা রয়েছে। তো আপাতত আমার কাছে নথুল্লাবাদ থেকে সকাল 10টা পর্যন্ত এতটুকুই খবর ছিল। সংঘর্ষের জেরে পরিবহন ধর্মঘটের সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম বরিশালে। পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে দেশের বিভিন্ন সরকারি কলেজের প্রভাষকরা। এই মুহূর্তে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে।
পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহের 8টি সরকারি কলেজ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রভাষক এবং কর্মকর্তারা আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন। আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজে। এখানে কর্মরত 47 জন প্রভাষক তারা আজকে থেকে এই কর্মবিরতি পালন করছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলার যারা সরকারি কলেজের প্রভাষক রয়েছেন তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। তারা যেটি বলছেন যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত 32 থেকে 37 ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে বোধাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক এই শিরোনামে তারা এই কর্মবিরতি পালন করবেন। তারা যেটি বলছেন যারা চাকরি জীবনের প্রথম আসলে প্রভাষক পদে যারা চাকরি জীবন শুরু করেছিলেন সেই 32তম ব্যাচ থেকে 37তম ব্যাচ এখনো পর্যন্ত তাদের যে পদোন্নতি সহকারী অধ্যাপক পদে সেটি তারা এখনো পর্যন্ত পাননি। তারা যারা 32তম ব্যাচে এই শিক্ষা ক্যাডারে এই প্রভাষক পদে কর্মজীবন শুরু করেছিলেন তাদের কিন্তু এই একই পদে প্রায় 13 বছর ধরে তারা এই প্রভাষক পদে রয়েছেন এবং ঠিক অনুরূপভাবে 33তম ব্যাচ এক যুগ পেরিয়ে গেছে, ঠিক 37তম ব্যাচ পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের পদোন্নতি পাচ্ছেন না। তারা এর আগে 9 নভেম্বর তারা বিভিন্ন জেলা শহরে মানববন্ধন করেছেন এবং তারা বলছেন যে তাদের এই পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের ক্লাসে বা তাদের যে কর্মবিরতি সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে আমার কাছে থাকা কর্মবিরতির সবশেষ খবরাখবর। এতক্ষণ সরাসরি ছিলাম ময়মনসিংহে। সময় সংবাদ আরো থাকছে। সুদের ব্যবসাটা করে মনে আমাদেরকে একেবারে নিঃস্ব করে ভিটে ছাড়া করে ফেলছে। ঋণ যদি দেরি হয় দিতে তাহলে তাকে মায়ের ধরার হুমকি দেয়। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা। শেরপুরে অসাধু চক্রের খপ্পরে নিঃস্ব হচ্ছেন অভাবে পড়া মানুষ। অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধের দাবি সমবায় কর্মকর্তা। 40 বছরের তানিয়া, তার নামে মামলাও 40টি। শয়তানের নিঃশ্বাসে মানুষকে অচেতন করে স্বর্ণালংকার আর টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়াই তানিয়ার পেশা। অবশেষে রাজধানীর রূপনগর থেকে এক ঘটনায় আবারও ধরা পড়েছেন তিনি। বিস্তারিত তানভীর হাসান মেঘের রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা নারী। প্রবাসীর আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায় স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী, আর উদাও হয়ে যায় বাসার সব স্বর্ণালংকার ও নগদ টাকা। গত 8 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায় তার। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশ নামতো স্বর্ণালংকার সহ সবকিছু তুলে দেন তিনি। ব্যাগটা এমনি করে নিয়ে নিছে, নিয়ে ও এ সাইড থেকে ব্যাগটা এই সাইডে আনছে, আনি আবার এই সাইড থেকে আবার সেম জায়গায় আনি ওই ব্যাগটা রাখছে। এমন কিছু করছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে গেছে। মানে আমি সব দেখতেছি, ওর কথা সব বুঝতেছি, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু আমি মুখ দিয়ে কিছু আপনাকে বুঝাতে পারতেছি না। যে আন্টি আপনাকে একটা কথা বলবো, আচ্ছা আলমারিটা আপনি খোলেন তো। আমি আলমারি খুললাম, নিচের ডয়ার যেটা আমি কারোর সামনে খুলি না কখনো, চাবি কোথায় রাখি আমি কাউকে বলি না, ওর সামনে আমি চাবিটা নিলাম, ওর সামনে আমি ডয়ার খুললাম। এই ঘটনায় মামলা হলে তদন্ত নামে পুলিশ। মূল হোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে সোমবার দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় রাজধানীর বিভিন্ন থানায় তানিয়ার নামে অন্তত 40টির মামলার তথ্য মিলেছে। তার সিটি পিসিপির যাচাই করলে দেখা যায় তার পূর্বের মামলা হলো 38টা, এবং আমাদের থানায় এই বিল্লাল সাহেবের বাসায় একটা মামলা হয়, মামলা নাম্বার 5, এবং স্টান হাউজিংয়ে সবুজ নামে আরেক ব্যক্তির বাসায় সে একই কায়দায় তার 2 মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে তার বাসায় ঢুকে। সে মামলা সব মোট মামলা এখন 40টা। তানিয়ার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানিয়া একটা মাফিয়া চক্র। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আজ পহেলা অগ্রহায়ণ।
নবান্ন উৎসব ঘিরে নাচ, গান আর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ। এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। নবান্ন উৎসবের পাশাপাশি আজকে কৃষি দিবস, এই কৃষি দিবস উপলক্ষে সব মিলিয়ে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। সেই বর্ণাঢ্য র্যালিতে আসলে গ্রামীণ নানা লোকজ সংস্কৃতিকে আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তারা দিনব্যাপী আসলে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল 10টায় দেখেছি তারা ধান কাটা উৎসবের মধ্য দিয়ে তারা এই নবান্ন উৎসবের আসলে সূচনা করেছেন। এখানে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন। পাশাপাশি তারা কিছুক্ষণ পরে একটি ফ্ল্যাশ মব এখানে করবেন। ফ্ল্যাশ মবের পাশাপাশি এখানে গরুর গাড়িতে করে তারা সারা ক্যাম্পাস কিন্তু এই নবান্ন উৎসবকে ঘিরে একটি র্যালি করবেন। পাশাপাশি আমরা পাশেই দেখছি যে এখানে আসলে পিঠাপুলির আয়োজন করা হয়েছে এবং এই যে পিঠাপুলি সেটি আসলে তারা পিঠা উৎসব হিসেবে বলছেন এবং এইটি আসলে তারা প্রতি বছরের ন্যায় এ বছরও আসলে করেছেন। সব মিলিয়ে আসলে জমজমাট বলে চলে কৃষি অনুষদ ভবন প্রাঙ্গণ। আপনারা দেখছেন যে এখানে সবাই আবার একত্রে জড়ো হচ্ছেন এবং এই একত্রে জড়ো হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তারা আসলে এই যে র্যালিটি করেছেন এটি কৃষি অনুষদ চত্বরে এখন পর্যন্ত র্যালিটি করেছেন, কিন্তু এই র্যালিটি এখন যেটি শুরু হবে এটি পুরো ক্যাম্পাস ব্যাপী কিন্তু এই র্যালিটি করবেন এবং নবান্ন উৎসব 1432 বঙ্গাব্দ এটিকে তারা আনন্দ র্যালি হিসেবে তারা বলছেন এবং এই র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কৃষি ভবনের সামনে এসে শেষ হবে এবং আজকে বর্ণিল সাজে সেজেছে শিক্ষক শিক্ষার্থী সহ যারা আছেন তারা সকলেই। তারা যেটি বলছেন যে আজকের এই আনন্দ আসলে সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং বাংলার যে লোকজ সংস্কৃতি, বাংলার যে গ্রামীণ সংস্কৃতি এটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আসলে তারা এই উৎসবটি প্রতি বছরের করে থাকেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে থেকে সর্বশেষ। নবান্ন উৎসবের খবর জানতে এতক্ষণ ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা। শেরপুরে সুদ কারবারির খপ্পরে নিঃস্ব হচ্ছেন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও অভাবে পড়া মানুষ। এনজিওগুলোর এমন চক্র বৃদ্ধি ঋণ সমিতি অচিরেই বন্ধের দাবি এলাকাবাসীর। অনিবন্ধিত ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জেলা সমবায় কর্মকর্তার। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। জরুরি প্রয়োজনে টাকা ধার দিতে হঠাৎ সরব নামে বেনামে বিভিন্ন ঋণদান সমিতি, কিন্তু এসব এনজিওর চক্রবৃদ্ধি সুদের দেনায় পড়ে ভিটে মাটি বিক্রি করে এলাকা ছাড়া হচ্ছেন শিবার্থী উপজেলার ঝগড়াচর বাজারের নিম্ন আয়ের মানুষ। কারো আর্থিক দুর্বলতা পেলেই ঋণ নিয়ে হাজির হয় সুদের কারবারিরা। পরে চড়া সুদ দিতে না পারলে বাড়ি থেকে গরু ছাগল প্রয়োজনীয় মালামাল তুলে আনে তারা। এসব সুদের কারবারিদের দৌড়াতে অতিষ্ঠ স্থানীয়রা। প্রভাবশালী ব্যক্তি ও এনজিওর সুদ ব্যবসা বন্ধের দাবি জানান তারা। বলেন সুদ বন্ধ না হলে সহায় সম্বল হারাবে ঋণের ফাঁদে পড়া অসহায় মানুষ। সুদের ব্যবসাটা করে আমাদেরকে একেবারে নিঃস্ব করে ভিটে ছাড়া করে ফেলছে। সুদের ব্যবসা করতেছে, ধনীরা আরো ধনী হইতেছে, গরিবেরা আরো গরিব হইতেছে। ঋণ যদি দেরি হয় দিতে তাহলে তাকে মার ধরার হুমকি দেয় এবং দেশ ছাড়া করে ফেলে। অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা এখনো বন্ধ হয়নি। এই সমস্ত সুদের সাথে যারা জড়িত অতি দ্রুত এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। অনুমোদন ছাড়া সমিতির নামে ঋণ দেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা। ব্যক্তি উদ্যোগে সুদের ব্যবসা পরিচালনা করে থাকে তাহলে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। যদি কেউ আমাদের কাছে ভুক্তভোগী হন বা এই সুদি কারবারের ব্যক্তি হন, আমাদের কাছে অভিযোগ দিলে পরে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঝগড়াচর বাজারে চলছে এমন অর্ধ শতাধিক অবৈধ ঋণদান সমিতি এবং বিভিন্ন মহাজনী সুদের কারবার। সময় সংবাদ, শেরপুর। দেখছেন সময় সংবাদ। মাদারীপুরের সড়কে গাছে গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন তারা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ারে আগুন দেন তারা। এতে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। জাতীয় নির্বাচন কেন্দ্র করে ইসির সঙ্গে সংলাপে বসবে গণফোরাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। আজকে এই সংলাপের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকেও 12টি দলের সাথে বসবে নির্বাচন কমিশন। তবে এই 12টি দলের মধ্যে দুই ভাগে বিভক্ত করেছে। সকালে 6টি দলের সাথে সংলাপে বসেছে। এর মধ্যে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, এই 6টি দলের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এবং তারা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে জানতে চায় যে তাদের কমিশনে কোনো রকম পরামর্শ রয়েছে কিনা। কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের সমস্ত আইন বিধিমালার কাজ সম্পন্ন করেছে এবং নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছে। এবং এই শেষ ধাপেরই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করছে। কারণ যেহেতু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো, তাই রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চায় নির্বাচন কমিশন এবং নির্বাচনী মাঠে যাতে রাজনৈতিক দলগুলো একে অপরের পরিপূরক হয়ে থাকে এবং তাদের আচরণ বিধি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা যাতে করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটি মূলত প্রত্যাশা কমিশনের। এবং নির্বাচন কমিশন বলছে যে তাদের দাবি দেওয়া আছে কিনা। তবে এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রথম দিনের মতো 12টি দলের সাথে সংলাপ করে সেদিন নানা রকম দাবি দেওয়া উঠে এসেছে। অনেকগুলো দল বলছে যে 33% যে রাজনৈতিক দলের নারী প্রতিনিধি আছে সেগুলো যাতে সেই অপশন যাতে না রাখে, এরকম নানা বিষয় আসছে। যেহেতু এখনও শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই সংলাপ এবং তারপরেই আসলে সিদ্ধান্ত নেবে যে কি কি পরামর্শ দিচ্ছে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনও তাদের কাছে কি প্রত্যাশা করছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের সংলাপস্থলে। 2024 সালে অক্টোবরে চালু হওয়ার কথা ময়মনসিংহের একমাত্র শিশু হাসপাতাল, কিন্তু এখনও অর্ধেক কাজও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে আবার দেখা দিয়েছে নতুন সংকট। বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গেল 16 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি, যদিও গণপূর্ত বিভাগ বলছে বাকি কাজ শেষ করতে নতুন প্রকল্প প্রস্তাবনা একনেকে অনুমোদনের অপেক্ষায়। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর ও বারান্দার চিত্র এটি। 3টি ইউনিটে 60 শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে 4 থেকে 7 গুণ বেশি রোগী। সেবা দিতে হিমশিম অবস্থায় পড়তে হয় চিকিৎসক নার্সদের। এখানে একটা প্রস্তাবিত শিশু হসপিটাল করার একটা কাজ চলছে, তো সেটাকে আরেকটু ত্বরান্বিত করে আমাদেরকে এই কাজের যে চাপ সেটা থেকে মুক্ত করা হলে আমরা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করব, আমাদের রোগীরাও অধিকতর ভালো সেবা পাবে। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2017 সালে একটি শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে জায়গা সংকট এবং প্রশাসনিক জটিলতায় এর কাজ শুরু হতেই সময় যায় 6 বছর। অবশেষে 2023 সালে এই নির্মাণ কাজ শুরু হলেও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত 16 মাস ধরে বন্ধ রয়েছে শিশু হাসপাতালের নির্মাণ কাজ। বেসমেন্ট ও একতলার পিলার নির্মাণ শেষে যন্ত্রপাতি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, লোহায় ধরেছে মরিচা। 2024 সালের অক্টোবরে হাসপাতালটি হস্তান্তরের কথা থাকলেও প্রকল্পের সময়সীমা ওই বছরের জুনে শেষ হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় শিশু হাসপাতালের কাজ। এলাকার লাগে আমাদের ময়মনসিংহ সরপাড়া হসপিটাল যাতে অনেকটা একটা ভোগান্তি। কাজ যদি রানিংয়ে থাকতো তাহলে অনেক আগে শেষ হয়ে যেত এবং আমরা অন্য প্রকল্পে চলে যেতে পারতাম। এই প্রকল্পের অর্থ বরাদ্দ দিয়ে অতি দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করতে হবে, ময়মনসিংহবাসী যেন সুচিকিৎসা পেতে পারে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। তবে তিনি জানান, বাকি 55% কাজের জন্য নতুন করে তৈরি করা প্রকল্প প্রস্তাবনা একনেকের অনুমোদনের অপেক্ষায়। নগরীর মধ্য বারেরা এলাকায় 3 একর জমিতে 30 কোটি টাকায় 10 তলা ভিত্তির উপর দ্বিতল শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের 27 আগস্ট। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল দেয়া হয়েছে 10 কোটি টাকা। নতুন প্রকল্প প্রস্তাবনায় ব্যয় ধরা হয়েছে আরও 31 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
সময় বদলাচ্ছে, প্রযুক্তি, অর্থনীতি, জীবনযাত্রা সবকিছু এগিয়ে যাচ্ছে দ্রুত, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধৈর্য, সহানুভূতি, সহনশীলতার মতো কোমলতা। ছোটখাটো তর্ক থেকে বড় বড় দ্বন্দ্ব, সবখানেই দেখা যাচ্ছে অস্থিরতা, অসহিষ্ণুতা। আন্তর্জাতিক সহিংসতা দিবসে SM সালাউদ্দিন ও অনুপ দত্তের ছবিতে উম্মে হানি রিপোর্ট। শহর যেন গতি দিয়ে গড়া এক অবিরাম দৌড়। এখানে ভোর মানেই ক্লান্ত এক শুরু, প্রত্যেক মানুষ যেন ছুটে চলা এক একটি নগর বিষাদ। তাই তো নগর জীবনে ভুল মানেই রাগ, একটু দেরি মানেই অপমানের শিকার হওয়ার ঝুঁকি। একটা শব্দেই পাল্টে যায় সম্পর্ক, কিংবা নীরবতার সুতোয় টান পড়ে বন্ধুত্বে। চারিদিকে অস্থিরতা আর আক্রোশের ছড়াছড়ি। কেউ কি থেমে দেখে পাশের মানুষটা কেমন আছে? ব্যক্তিগত যে চাপ, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের যে পরিমাণ সংগ্রাম করতে হয় এখন, তাতে করে অন্যের খোঁজ তেমন একটা রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা এত বেশি রোবোটিক লাইফ লিড করতেছি যে আশেপাশে কি হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে খেয়াল করতেছি না। বোঝাপড়া তো দূরের কথা, কেবল প্রতিক্রিয়া জানাতে চায় মানুষ। দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুভবের শক্তি। যেখানে অপেক্ষার চেয়ে চলে যাওয়াই সহজ, সেখানে ভিন্ন মত বিষাক্ত বিষের মতো। আমি যেটা জানি না সেটা ও জানবে না, আমি যেটুকু জানি সেটাই আমি সর্বোচ্চটুকু জেনে ফেলেছি। তো ও আমাকে যেটা বলছে সেটা হয়তো বা নিজের অজ্ঞতা থেকে বলছে। যার যার চিন্তা সবাই করতে, কেউ ধৈর্য নাই, যে যেমতে পারতেছে সেমতেই গাড়ি ঘোড়া নিয়ে চলে যেতেছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়, রাজনৈতিক ধর্মীয় বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া, এ যেন অসহিষ্ণু সমাজের প্রতিচ্ছবি। এখন যেভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতার পিছনে প্রধান কারণ একটাই, যে আমি যা বুঝতেছি এটাই রাইট। জলবায়ু পরিবর্তন মানুষের মানসিকতাকে মারাত্মক এফেক্ট করে। যে সকল অঞ্চলগুলো উষ্ণ এলাকা, সেখানে কিন্তু দেখবেন যুদ্ধ বিগ্রহ বেশি। কেউ ধীরে চললে পিছিয়ে পড়ে, সহনশীল হলে দুর্বল ভাবে। কিন্তু কে জানে, হয়তো ধীরে চলা মানুষটাই এখনো মানুষ আছে। একসময় রাগ মানে ছিল ক্ষণিকের অভিমান, এখন রাগ মানেই সম্পর্কের সমাধি। এখন একটি শব্দে যুদ্ধ হয়, একটি শব্দে ভেঙে যায় বন্ধুত্বের সম্পর্ক। মানুষ এখন ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছে। সমাজ বিশ্লেষকরাও বলছেন, মানুষ এখন নিজের মতামতকেই চূড়ান্ত সত্য মনে করে। ফলে সংঘাত বাড়ছে, মানুষ হারিয়ে ফেলছে সহনশীলতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। জলবায়ুর প্রভাব মোকাবেলায় বরাদ্দের অর্থ কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার। এই অর্থ আদায়ের দাবি উঠেছে ব্রাজিলের বিশ্ব জলবায়ু সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর প্যারিস চুক্তির বাস্তবায়ন কিংবা প্রতিশ্রুতি ক্ষতিপূরণ না দেয় এবারে সম্মেলন থেকে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। আমাজনের প্রবেশদ্বার ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিন পার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নেই কোনো আশার বাণী। বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে জাতীয় পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি উপস্থাপন করা হচ্ছে। এছাড়া একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা এবং ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে প্রায় ৭৪টি দেশ। বাংলাদেশ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পররাষ্ট্র, অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষায় সোচ্চার হয়েছেন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। এই সেক্টরে আমরা লোন চাই না, কারণ লোন নিলে সেগুলা বোঝা টানতে হয় অনেক বছর ধরে। ২০১৫ সালে প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়টি কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি।
সরকারের পাশাপাশি সম্মেলনে যোগ দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। তাদের মতে উন্নত দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করায় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা নেই। ক্ষতিপূরণের জন্য সবাই মিলে যে তহবিল গঠন করা এবং তার মাধ্যমে এই বিশ্বকে গড়ে তোলা, সেই জায়গাটা আসলে কেউ কমিটমেন্টগুলো ওইভাবে রাখছে না, এবং এই কারণে যে রেজাল্টের কথা বলি সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাই না। এদিকে বড় বড় অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও ভূমি ধ্বংস হচ্ছে দাবি করে জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনেকটা অনীহা থাকার কারণে গত কপ সম্মেলনগুলোর মতো এবারের সম্মেলন থেকেও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এই সম্মেলনের পর থেকেই জোর লবিং চালিয়ে যেতে হবে এসব ক্ষতিপূরণ আদায়ে সমস্ত দেশগুলোর যৌথ উদ্যোগ নিয়ে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। বৃহস্পতিবার লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকার মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা গেছে। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে ঝুঁকি জেনেও অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। সেই তালিকায় বাংলাদেশিদের নাম সামনের সারিতে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকা দুটিতে বাংলাদেশ, সুদান, মিশরের নাগরিক সহ 95 জন ছিলেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা যায়। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী ও রেড ক্রিসেন্টের যৌথ তৎপরতায় 91 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়া উপকূলে অবস্থিত অবসর তেলক্ষেত্র আল বুরির কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে 42 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। 2 বছর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল। সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। সেলেসাউদের হয়ে গোল দুটি করেন এস্তেভাও ও কাসেমিরো। 2 বছর আগের দেখায় সেনেগালের কাছে 4-2 গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। তবে কার্লো অ্যানচেলত্তির অধীনে যে তারা আবারও স্বরূপে ফিরছে তার প্রমাণ মিলল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলে ব্রাজিল। 17 মিনিটে প্রথম সুযোগ এলেও স্কোর করতে পারেনি সেলেসাও। অবশেষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যায় 28 মিনিটে। স্কোর করেন চেলসি ফরওয়ার্ড এস্তেভাও। 35 মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। কর্নার থেকে পাওয়া বল তিনি জালে জড়ান চমৎকার দক্ষতায়। বিরতির পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সেনেগাল, তবে তা কাজে লাগাতে পারেনি ইলিমান। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচ শেষ করে 2-0 ব্যবধানে জিতে দুদলই এরই মধ্যে নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক অস্থিরতার সংকটে পোশাক শিল্প। নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত। ইউরোপীয় বায়ারদের রপ্তানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজেএমইএর। 7,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জড়িত 16 প্রতিষ্ঠান এবং 21 প্রভাবশালী। সিআইডির তথ্য, অর্থ উদ্ধারের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ। এবং বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট। কেন্দ্রীয় টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়ের।